কোনো ব্যক্তি যদি রোগে ভুগে মারা যান, তাহলে কি তিনি ভূত হয়ে যান? তার আত্মা কি তৃপ্তি হয় না? তার বাড়িতে একে একে অনেকেই তাকে দেখতে পায়, অমাবস্যায়, পূর্ণিমায়। কেন? তার ধোঁয়ার মতো আকৃতি বা বাষ্পীভূত দেহ কেন সবাই দেখতে পায়? আচ্ছা, তার মূর্তিকে কেন তাকে দেখা যায়? তার কারণ কি? আত্মার তৃপ্তি হয় না তাই? কি করলে তার আত্মার তৃপ্তি হবে? আসুন না একটু শুনে নিই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প। ভূত বা ভূতের গল্প সবাই ভালোবাসে, ভূত ভালোবাসে না, ভূতের গল্প শুনতে সবাই ভালোবাসে। যখন 5 জন মিলে ভূতের গল্প করে, সেখানে ঘন্টার পর ঘন্টা বসে কি আমরা কাটিয়ে দিই না? নিশ্চয়ই দিই। শুনতে মজাও লাগে। একটার পর একটা গল্প শুনতে শুনতে আমরা কেমন সব কটা গল্প শুনে ফেলি। গল্প শোনার পর আমরা হয়তো একা বাইরে যেতে পারি না টয়লেট বা বাথরুম করতে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা গল্প শুনতে ভালোবাসি। হ্যাঁ, আমাদেরই মতন, আমার মতো কেউ আছে নাকি এখানে? কমেন্ট করে জানাবেন ভূতের গল্প শুনতে কেমন লাগে। আমি বৈশাখী বলছি। আপনারা ভালো আছেন, তাই আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার গল্প এখান থেকে আমি শুরু করছি। গল্পটা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বলেছিলেন একটা কাগজ থেকে। তিনি কিছু সুবিধার জন্য নামগুলো বদলাতে পারেননি, তাই আমিও বদলাম না। সুতরাং গল্পটা শুনুন এরকম। স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার চেয়ে দেখবেন, বাঁ ধারে ছোট্ট ছোট্ট দ্বীপ দেখতে পাওয়া যায়। উপরেরটি নাম হচ্ছে নর্থ ইস্ট আর নিচেরটা নাম হচ্ছে সাউথ ইস্ট। এর মাঝখানে ছোট ছোট কতগুলি দ্বীপ দেখা যায়। আমি সেখানকার কথা বলছি। তখনও কিন্তু স্টিম ইঞ্জিন বা টেলিফোন চালু হয়নি। আমার ঠাকুরদাদা তখন একটা দ্বীপে স্কুল মাস্টারি করতেন। সেখানকার লোক বেশি ছিল না, হাতে গোনা কয়জন লোক ছিল। তাদের মধ্যে অনেকেই কেবলমাত্র ছিলেন তারা মেষ চালাতেন, গরু বাছুর ছাগল এসব চালিয়ে তাদের জীবন জীবিকা। কষ্টে সৃষ্টে কোনো মতে তাদের কিছু কিছু ফসল ফলতো, সেই ফসল দিয়ে তাদের সারা বছর চলে যেত কষ্টে সৃষ্টে। সেখানকার মাটি খুব খারাপ, তাই উন্নত ফসল বা বেশিরভাগ ফসল সেখানে ফলতো না। তবে যা ফলতো তারা হাসি মুখে নিয়ে এবং কিছু কিছু জমিদারকে খাজনা দিয়ে তারা বেশ খুশি মনে সেই ফসল নিয়ে সারা বছর কাটিয়ে দিত। তারা কিন্তু বেশ সাহসীও ছিল, আর ওই রকম কষ্টের থেকেও সামান্য খেয়েও বেশ সুখে এবং স্বাচ্ছন্দ্যেই তারা দিন কাটাতো। এই দ্বীপে অ্যালান ক্যারাম্যান নামে একজন লোক ছিলেন। তার বাড়ি গ্রাম থেকে প্রায় মাইলখানিক দূরে। অ্যালানের সঙ্গে মাস্টারমশাইয়ের বড় ভাগ ছিল। তার কাছে তিনি কত রকমের মজার গল্প করতেন। হঠাৎ একদিন ক্যারাম্যান বড় অসুখে পড়ে গেল এবং অসুখে পড়ার কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। তার কেউ আপনজন ছিল না, সুতরাং তার সমস্ত বিষয় বিক্রি করা হয়ে গেল। কিন্তু তার বাড়িটা কেউ নিতে চাইল না। বাড়িটা কেউ নিতে চাইল না বলে বাড়িটা এরকমই খালি অবস্থায়, বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকলো। এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রিতে ডলান্ড ম্যাকরিন নামে এক রাখাল ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ জানলার দিকে তাকিয়ে সে দেখল তারই ঘরের ভিতরে অ্যালান ক্যারাম্যানের ঘরের ভিতরে অ্যালান ক্যারাম্যানের ছায়া দেখা গেল। দেখেই তো তার চক্ষু স্থির। সেখানেই হাঁ করে মুখে একটা চিৎকার করে সে সোজা দৌড়, প্রাণ ভয়ে গলা শুকিয়ে সে দৌড়াতে একটা জায়গায় সে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওই রকম ভয়ঙ্কর পদার্থের সঙ্গে যার দেখা হয়েছে সে কেনই বা অজ্ঞান হয়ে যাবে না? সে দৌড়াতে যখন অজ্ঞান হয়ে পড়ে গেছিল, সে পড়েছিল কোথায়? একেবারে মাস্টারমশাইয়ের বাড়ির সামনাসামনি।
তারা যখন মাস্টারমশাইরা তখন অনেকজন লোকজন মিলে কথা টথা বলছিল, ঠিক সেখানে মাস্টারমশাইরা সবাই মিলে সেখানে যায় এবং তাকে দেখে। তিনি তাকে প্রথমে মুখে চোখে জল ছিটিয়ে তারপর তাকে কিঞ্চিত শান্ত করে আরও অনেক কিছু কথাবার্তা বলে তাকে জ্ঞান ফিরিয়ে আনেন। এরকম কথা শুনে তারা কিন্তু কেউ বিশ্বাস করলো, কেউ তাকে মূর্খামি বলে তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলো। ডলান্ড কিন্তু কিছুই বুঝল না। সে অপেক্ষাকৃত সহজ সরল এবং অল্প বুদ্ধি বিশিষ্ট রাখাল। এই দ্বীপে কিন্তু আস্তে আস্তে ওই রাখালের মুখে গল্পটা প্রত্যেকটা দ্বীপের বাসিন্দাই জেনে গেল। প্রথমেই বলেছি অল্প বাসিন্দা ছিল সেই দ্বীপে, তাই আগুনের মতো ওই গল্পটা সবারই মুখে মুখে ছড়িয়ে পড়ল। এই সব বিষয়ে মীমাংসা করতেই এই বৃদ্ধগুলো ওস্তাদ। তারা ভবিষ্যৎ সম্পর্ক হইতে কত রকম কুলক্ষণ দেখতে পেয়ে গেল। এই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টারমশাইয়ের কাছেই খবরের কাগজ আসতো, কারণ একমাত্র সেই একটু আর্থিক সচ্ছল ছিল। গ্রামের সবাই তো কোনো রকমের চাষবাস করে মেষ পালন করে জীবনযাপন করত। মাসের মধ্যে একবার করে কাগজ আসতো, আর সেই দিন সকাল থেকে মাস্টারমশাই বাড়িতে লোকজন ভিড় করতো। নতুন নতুন যেসব খবরগুলো আসতো সেগুলো সব পড়তো। সেদিন তাদের পক্ষে একটা খুব আনন্দের দিনে পরিণত হতো। রান্নাঘরে বড় আগুন করে 10-12 জন তার চারিদিকে বসে সন্ধ্যার সময় সেই খবরের কাগজ সব পড়তো। বিজ্ঞাপন থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তারা পড়ত এবং সেই নিয়ে তর্ক বিতর্কও চলত। শেষের কথাগুলো সকলের এক প্রকার মুখস্থই হয়ে গিয়েছিল এবং পড়া শেষ হলেই ওই কথাটা প্রায় সকলেই একসঙ্গে একবার বলতোই বলতো। এই সকল সভায় রাখাল, কৃষক, গির্জার ছোট পাদ্রী প্রভৃতি অনেকেই গ্রামে আসতো ওই কাগজ পড়ার নেশায়, বা কাগজ পড়া মাস্টারমশাই পড়বেন সেটা শোনার নেশায়। গ্রামের মুচি বীরও আসতো এই সবার মধ্যে। বীর ভয়ঙ্কর নাছোড়বান্দার লোক। একটা কথা উঠলে তাকে একবার কথাটার গুষ্টি না ষষ্ঠী পুজো করে তিনি কিন্তু কথাটা ছাড়তেন না। ডলান্ড ম্যাকলিনের ওই ঘটনা কয়েক সপ্তাহ পরে একদিন সকালে এইরকম সভা করে মাস্টারমশাই বসেছিলেন। মাস্টারমশাইয়ের চেঁচানি এবং যে হম্বিতম্বির ফলে এমন সময় একজন বলে বসলো যে অ্যালান কারেমানের ছায়া আবার দেখা গিয়েছে। এবারে একজন দেখেছে, সেটা হলো একটা স্ত্রী লোক। রাখাল যে স্থানে যেভাবে দেখেছিল ঠিক সেইভাবেই সেই স্থানেই দেখেছে ওই মহিলা। এরপর তো আর কাগজ পড়া চলে না। মাস্টারমশাই খুব চটে গেলেন এবং ঠাট্টা করতে লাগলেন। মুচি বীর তৎক্ষণাৎ প্রতিবাদ করলেন। বীর তো কোনো কথা শেষ করতে দিচ্ছে না, কথার উপর কথা দিচ্ছে। এবারেও মাস্টারমশাইয়ের কথাগুলো সে কিন্তু মানতে পারল না। প্রচণ্ড তর্ক বিতর্ক শুরু হয়ে গেল মাস্টার এবং বীরের মধ্যে। ভূতের কথা নিয়ে সাধারণত নয় ভূতের কথা এবং ক্যারাম্যানের ভূতের বিষয়ে বিশেষভাবে প্রচার বা প্রচলিত ছিল, আর সকলে বেশ মজা পেয়েই সেই কথাগুলো বলতো। কিন্তু বীরের মেজাজ একবারে গরম হয়ে উঠল। সে বলল, দেখো মাস্টারমশাই, যতই কেন না বলেন, আপনি যদি ওই বাড়িতে যেতে পারেন আমি এক জোড়া নতুন বুট আপনাকে দেব। এটা আমি আপনার কাছে আমার প্রতিজ্ঞা। তোমার যদি সাধ্যি আছে তো দুপুর রাতে ক্যারাম্যানের বাড়িতে গিয়ে একবার ঘুরে আসো দেখি। সকলেই হাততালি দিয়ে উঠল। মাস্টারমশাই হেসে উঠে এ কথাটা বাদ দিতে চাইলেন, কিন্তু বীর ছাড়বার পাত্র নয়। সে একজোড়া বুটের দেবে বলেছে মাস্টারমশাইকে, যদি মাস্টারমশাই ক্যারাম্যানের বাড়ি থেকে ঘুরে আসতে পারে। সে সকলের উপর বিচারের ভার দিল। তারা এই মত দিল যে গ্রামের আর সকল ব্যক্তিরা মাস্টারমশাই যখন গল্পগুলি মানছেন না বা ভূত মানছেন না, তখন তিনি ক্যারাম্যানের বাড়িতে একবার গিয়ে
তিনি যে ভূত মানেন না সেটা সবারই কাছে প্রমাণ করে দিলেই হয়। মাস্টারমশাই দেখলেন অস্বীকার যদি করেন তাহলে তার সম্মানের হানি হবে। তিনি বললেন, যাব বই কি, কিন্তু আমি গিয়ে ফিরে এলেই এর চাইতে তোমাদের আর কোনো অবজ্ঞা থাকবে না, ভূত নিয়ে আর কোনো কথা তোমরা বাড়াবাড়ি করবে না। বীর বলল, আচ্ছা দেখা যাক, তাই হবে। মাস্টারমশাই বললেন, ভালো, ওখানে গিয়ে আমি কি করব সেটা আগে বলে দাও। বীর বলল, আপনি ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে 3 বার বলবেন, অ্যালান ক্যারাম্যান আছো গো, অ্যালান ক্যারাম্যান আছো গো, অ্যালান ক্যারাম্যান আছো গো। কোনো জবাব না পেলে আপনি ফিরে আসবেন, আর আমরা মানব ভূত নেই। মাস্টারমশাই হেসে বললেন, এই ব্যাপার, ঠিক আছে, আমি যাব এবং তোমরা যেরকম বললেন আমি সেরকমই বলবো, কিন্তু যদি কোনো উত্তর না পাই তোমরা কিন্তু আজ থেকে বিশ্বাস করবে ভূত বলে কোনো জিনিস নাই, আজ থেকে আর ভূতের কথা উঠবে না। একজন বলল, আচ্ছা যদি তাকে দেখতে পান তাহলে কিন্তু এটা জিজ্ঞাসা করবেন না যে আপনি মুচির কাছে কত টাকা পান। সে কিন্তু একটু রহস্য ছলেই কথাটা বলেছিল। এ কথা সকলেই হেসে উড়িয়ে দিলেন। বীর কিন্তু মুচি বেটা একটু অপ্রস্তুত হলেন। এই রূপে হাসি তামাশা চলতে লাগলো। ক্রমে মাস্টারমশাইয়ের যাবার সময় হয়ে এলো। শেষে মুচি ঘড়ির দিকে চেয়ে বলল, 12টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। মাস্টারমশাই তুমি এখান থেকে যদি হাঁটা চলা শুরু করো তাহলে তুমি ঠিক সময় মতো ক্যারাম্যানের বাড়িতে পৌঁছে যাবে। বেশ করে কাপড় চোপড় জড়িয়ে নিয়ে মাস্টারমশাই হাতে একটা বড় যষ্টি লাঠি নিয়ে ক্যারাম্যানের বাড়ির দিকে চলেন। মাস্টারমশাই যাওয়ার সময় 2-1জন খোঁচা দিলেন ভূত নিয়ে হাসি ঠাট্টা রগড় করার জন্য। স্থির হলো ফলটা কি হবে দেখার জন্য তারা কিন্তু এই বাড়িতেই অপেক্ষা মাস্টারমশাইয়ের বাড়িতেই অপেক্ষা করবেন। রাত্রি অন্ধকার হলো। এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল, কিন্তু এক্ষণে কালো মেঘ এসে আকাশটাকে ঢেকে দিল, বাইরে মেঘ করেছে। মাস্টারমশাই চলে গেলেন। সকলে বলা বলি আরম্ভ করলো যে সমস্ত রাস্তাটা সাহস করে মাস্টারমশাই যাচ্ছে। ছোট যে একটা পাদ্রী ছিল সে বলল যে অর্ধেক পথ গিয়েই যদি মাস্টারমশাই ফিরে আসে এবং আমাদের কাছে এসে বলে তিনি গিয়েছিলেন, তখন আর কিন্তু কারোর কিছু করার থাকবে না। পাদ্রীর এই কথা শুনে সবাই একটু মনে মনে ভাবলেন যে হ্যাঁ ঠিকই বলেছে। এবারে বীর মুচি বেটা 2 জোড়া জুতো দেবো বলেছে, সেটাও তো নেহাত ফাঁকি দিয়ে নেওয়া যায় না, আচ্ছা এটা ভালোও লাগে না। তখন একজন ওরই মধ্যে প্রস্তাব করলো, বীর গিয়ে দেখে আসুক ব্যাপারটা কি, মাস্টারমশাই ক্যারাম্যানের বাড়ির ভেতরে গিয়ে ঢুকে বেরিয়ে আসে নাকি মাঝ রাস্তা থেকেই ঘুরে এসে আমাদেরকে বলে গিয়েছিলাম। প্রথমে বীর কিন্তু যেতে আপত্তি করলো, তারপর দেখলো না আমাকে জুতো জোড়া যদি দিতেই হয় তাহলে আমি একবার মাস্টারমশাইকে দেখেই আসি, মাস্টারমশাই যখন ওইখানে থাকবেন আমার আবার ভয়ে কি। সকলে তাকে সাহস দিল এবং মাস্টারমশাইকে পিছু পিছু মাস্টারমশাইয়ের পিছু পিছু যাওয়ার জন্য তাকে বলল। মাস্টারমশাই ধীরে ধীরে যাচ্ছেন। মাস্টারমশাই ধীরে ধীরে যেতে দেখলো, বীর দেখলো দূর থেকে মাস্টারমশাই যাচ্ছে। রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়ে গিয়েছে। মাস্টারমশাই সেই জলা জায়গাটা ধরে দিয়ে যাচ্ছেন। একটিও গাছপালা নেই। মাস্টারমশাই যে যাচ্ছেন সেটা কিন্তু বীর সোজাসুজি দেখতে পাচ্ছে এবং বীর মাস্টারমশাইয়ের পিছন পিছন তাকে অনুসরণ করে যাচ্ছে। পরে মাস্টারমশাই আস্তে আস্তে গিয়ে ঢুকলেন অ্যালান ক্যারাম্যানের বাড়িতে। ওই বাড়িতে পৌঁছালেন এবং বীর দেখল মাস্টারমশাই ঢুকলেন। বীর কী করলো, একটু ঘুরে গিয়ে ক্যারাম্যানের বাড়ির নিচে যে বাঁশের ছোট ছোট পাঁচির দেওয়া বাঁশের যে মাচা দেওয়া পাঁচির ছিল তার নিচে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে দেখতে লাগলো মাস্টারমশাই যাতে তাকে দেখতে না পায়। আড়াল থেকে তিনি দেখতে লাগলেন। এই অবস্থায় সে শুয়ে শুয়ে গুড়গুড় 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 করে কাঁপতেও লাগলো এবং মাস্টারমশাইকে দেখতেও লাগলো। মাস্টারমশাই এতক্ষণ দেখতে দেখতে
মাস্টারমশাই ক্যারাম্যানের ঘরের সামনে এসে একবার চারিদিকে দেখে নিয়ে জিজ্ঞাসা করলেন, ক্যারাম্যান আছো নাকি? তখনই গ্রামের গির্জার ঘড়িতে ঢং 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 শব্দে 12টা বাজল। 12টার ঘণ্টা পড়ল 12 বার। বীর বেড়ার ছিদ্র দিয়ে মাস্টারমশাইকে কিন্তু সহজে দেখতে পাচ্ছিল। মাস্টারমশাই নির্ভয়ে দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। মাস্টারমশাই একটু গলাটা পরিষ্কার করে নিলেন এবং একটু শুদ্ধ স্বরে বললেন, অ্যালান ক্যারাম্যান আছো গো? কোনো উত্তর এলো না। 2-1 পা পেছনে সরলেন, একটু একটু আবার এদিক ওদিক ঘুরলেন, আবার জিজ্ঞাসা করলেন, অ্যালান ক্যারাম্যান আছো গো? এবারও কোনো উত্তর এলো না। তারপর বাড়িতে আসার রাস্তাটির মাথা পর্যন্ত মাস্টারমশাই হেঁটে গিয়ে থতমত স্বরে অর্ধ চিৎকার এবং অর্ধ আহ্বানের মতো করে আবার বললেন, অ্যালান ক্যারাম্যান আছো? তারপর উত্তরের অপেক্ষা না করে শটান চম্পট। কি সর্বনাশ! কোথায় মাস্টারমশাইয়ের সঙ্গে বাড়ি যাবে মুচি বেটা? মাস্টারমশাই এ কী করে ফেললেন? মুচি বেচারির আর আতঙ্কে সীমা নাই। এই বুঝি ভূত অ্যালান এসে তাকে ধরে। আর থাকতে পারছিল না। এই সময় তার মনে ভয় এত হচ্ছিল, সে গুঁ গুঁ করতে করতে মাস্টারমশাইয়ের পিছনে পিছনে দৌড়াতে 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 আসছিল। সেই ভয়ঙ্কর চিৎকার শুনে মাস্টারমশাইয়ের কিন্তু পিলে চমকে গেছে। মুচি দৌড়াচ্ছে আর ডাকছে, দাঁড়াও গো মাস্টারমশাই, দাঁড়াও গো মাস্টারমশাই। মাস্টারমশাই শুনতে পেলেন যে পেছনে কেউ তাকে ডাকছে। কিছু পেছন ঘুরে যে তাকাবে তার তো সে সাহস নেই। আর কি, ওই অ্যালান ক্যারাম্যান আসছে পিছনে, মাস্টারমশাই মনে মনে করলেন। আমি যখন তাকে ডেকেছি উত্তর তো সে দেবেই। ভয়ে আরও আরও দ্বিগুণ দূরে দৌড়াতে লাগলেন। বীর মুচি বেটা বড্ড বিপদে পড়ে গেছে। মাস্টারমশাই বুঝি তাকে ফেলেই চলে গেল। এই বুঝি অ্যালান ক্যারাম্যানের ভূত এসে তার ঘাড় মটকালো। তার প্রাণপণ চেষ্টা করতে করতে ওই যে জলার ধারে মাস্টারমশাই যাচ্ছিল, পিছন 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 প্রাণ পরে দৌড়াতে লাগলো। মাস্টারমশাই দেখলেন পিছনের লোকটা এসে পারে তাকে ধরেই ফেলে। তার এইবার বুঝি ঘাড় মটকেই ফেললো। অবশেষে মাস্টারমশাই যখন দেখলেন আর তার রক্ষা নাই, তখন তিনি ভুলেই গেছিলেন তার হাতে বিশাল বড় একটা লাঠি ছিল। তখন তিনি সাহসের ওপর ভর করে খুব শক্ত করে লাঠিটা ধরে কাঁপতে কাঁপতে ভূতের দিকে ফিরলেন এবং মুহূর্তকাল বিলম্ব না করে গায়ে জোর দিয়ে শটাপ করে এক বাড়ি মারলেন ভূতের মাথা লক্ষ্য করে। তারপর যে কোথায় অন্ধকারে সে ভূত মিলিয়ে গেল তিনি তার দেখেননি পর্যন্ত। তিনি এবার একটু সাহসের উপর ভর করে যতক্ষণ না গ্রামের আলো দেখা যায় ততক্ষণ দৌড়াতে লাগলেন। গ্রামে প্রবেশ করবার আগে যখন দেখলেন তিনি বাড়ির কাছাকাছি এসে গেছেন, কপালের মুখের সমস্ত ঘাম মুছে নিয়ে নিজেকে একটু ঠান্ডা করে নিয়ে নিঃশ্বাসটা একটু ঠান্ডা করে নিয়ে তিনি কিছুক্ষণ দাঁড়ালেন এবং মনটা নির্ভীক করে নিয়ে তিনি ঘরের দিকে আস্তে আস্তে ধীর পাদে হাঁটতে লাগলেন। এমন ভাব দেখালেন যেন কিছুই হয়নি, যেন বিশেষ একটা কিছু তার সাথে ঘটেইনি, তিনি দৌড়াননি, এরকম মুখ করে তিনি হাঁটতে লাগলেন। অনেক কথা তাকে জিজ্ঞাসা করা হলো, সবগুলোই উত্তরে তিনি বললেন, ওই আমি বলেছিলাম না ভূত টুত কিছুই নেই, কিছুই দেখতে পেলাম না, আমি গেলাম আরামসে এলাম আরামসে। এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করতে লাগলো। মাস্টারমশাইকে তারা বলল যে যে স্থানে গিয়েছিলেন আপনি তো সেই স্থান থেকে ঘুরে এলেন, তা এরকম করে তারা বলতে লাগলেন, কিন্তু খুলে কেউ কিছু বলছিল না। আধা ঘন্টা হয়ে গেল মুচি আসে না, 1 ঘন্টা হয়ে গেল মুচি আসে না। সকলেই কিন্তু মুখ চাওয়াচাই করতে লাগলো। চিন্তা বাড়তে লাগলো
ক্রমে 1টা বেজে গেল। তারপর তাহারা আর থাকতে পারল না। মুচির অনুপস্থিতির কারণ তারা মাস্টারমশাইকে এবার বলেই ফেলল। মাস্টারমশাই শুনে চিৎকার করে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, কি মুচি বেটা ছিল? তিনি লাফিয়ে উঠে এক লম্ফ দিয়ে দৌড়ে দৌড়ে বাইরে আসলেন। সকলে মাস্টারমশাইকে অনুসরণ করলো। সকলেই বিশ্বাস হলো মাস্টারমশাই বুদ্ধিশুদ্ধি মনে হয় লোভ পেয়েছে, মনে হয় মাস্টারমশাইকে ভূতে ধরেছে। এরকম চিৎকার করে মুচি বেটার কথা শুনে এরকম চিৎকার করে তিনি লাফিয়ে কেন আবার ওর বাড়ি ক্যারামানের বাড়ির দিকে যেতে লাগলো। হই হই রই রই কাণ্ড হয়ে গেল সেই রাতের মধ্যে। সকলেই জিজ্ঞাসা করতে লাগলো, মাস্টারমশাই কী ব্যাপার বলুন না খুলে। তাড়াতাড়ি মাস্টারমশাই সেই স্থানে গিয়ে দাঁড়িয়েই দৌড়াতে দৌড়াতে বলতে লাগলেন, এবং তার পিছনে দেখলেন কুকুরগুলোও ঘেউ 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 করে আসছে। কুকুরের গোলমালে গ্রামের লোকজনের চেঁচামেচিতে গ্রাম একবারে মুখরিত হয়ে উঠল। সকলেই জিজ্ঞাসা করতে লাগলেন, মাস্টারমশাই বলুন না ব্যাপারটা কি। এই সময়ে মাস্টারমশাইয়ের জলা যে জমিটা সেটা দিয়ে দৌড়াচ্ছেন, আর মাথার মধ্যে তার অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। কেবলই ভাবছেন পুলিশ, ম্যাজিস্ট্রেট, জুরি, এইসব কথা। তার লণ্ঠনের আলো দেখবার মতো কোনো আশাই নাই। পশ্চাতে তিনি দৌড়াচ্ছেন কি করছেন তিনি নিজেই জানেন না। সকলে তার কাছে এসে তাকে ধরে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি এরকমভাবে দৌড়াচ্ছেন কেন? এখনই তো আপনি এই দিকে ঘুরে আসলেন। মাস্টারমশাইয়ের উত্তর দেবার আগেই সেই মাঠের মধ্যে মাস্টারমশাইকে উদ্দেশ্য করে কে যেন বিশাল গালিমন্দ করছে এবং করে একটা গোঙা নিয়ে আসছে। কিছু দূর গিয়েই দেখা গেল লোকটা জরার ধারে মাথায় দুটি হাত ধরে বসে আছে। লণ্ঠনের আলোর সাহায্যে গ্রামবাসীরা যখন তখন দেখলো, ও বাবা, এ বেটা আর কেউ নয়, আমাদেরই মুচিবীর। সেখানে মুচি বেটাকে এইভাবে মাথায় দুটো হাত দিয়ে ধরে বসে থাকতে দেখে তারা জিজ্ঞাসা করলেন কি হয়েছে, আর মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে তিনি গালমন্দই বা দিচ্ছেন কেন। তার নিকট গিয়ে সবাই দেখল এবং ঘটনাগুলি শুনল। শেষে সবাই জানতে পারল যে ওই বাড়ির জানলার ঠিক মুখে একটা ছোট্ট গাছ আছে, মানে ক্যারামানের জানলার মুখে একটা গাছ আছে। তারই ছায়া চাঁদের আলোতে দেয়ালে পড়ত। আর আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখেই ঠিক ক্যারামানের মুখ বলে মনে হতো। আর যেদিন মাস্টারমশাই ক্যারামানের বাড়ি গিয়েছিল সেদিন মেঘ হয়েছিল, তাই চাঁদের আলো জানলা দিয়ে পড়েনি এবং মাস্টারমশাই ক্যারামানের কোনো ছায়া দেখতে পায়নি। তাই তিনি ক্যারামানের ভূত দেখতে পাননি। অতএব ক্যারামানের ভূত ওটা ছিল না, ওটা একটা ছোট্ট গাছের ছায়া ছিল, যেটা মানুষের মনের কল্পনায় ক্যারামানের ভূত হয়ে গেছিল। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আমার গল্প তোমাদের কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।